অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকটি শেষ হয়েছে। ১.৫ ঘণ্টার এই বৈঠকে আগামী বছরের রমজান মাসের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর ২টায় পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক শুরু হয়। ৩:৩০টায় বৈঠকটি শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে বৈঠক হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ২টি বই ও একটি কলম উপহার দেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিকে বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারাও জানিয়েছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে। এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। আপনারা শুনেছেন, যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে। এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে, যে মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1 to 1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নেই। সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামাত অবশ্যই নির্বাচন চায়, তবে সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং সেই নির্বাচনে যেন আগের মতো পরিবেশ সৃষ্টি না হয়। বিপ্লবের চাওয়া স্থায়ী করতে হলে সংস্কারের প্রয়োজন। তিনি আরও বলেছেন, সংস্কারের মাধ্যমে নির্বাচন হতে হবে। এপ্রিলের মধ্যেই নির্বাচনটি সুষ্ঠুভাবে হলে জাতির জন্য ভালো হয়। সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে দায়িত্বশীলদের সাথে সুক্রিয়া ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেন। আমরা নির্বাচন অবশ্যই চাই, সেই নির্বাচন অবাধ নিরপেক্ষ যেন হয় এবং সেই নির্বাচনের জন্য আগের মতো কোনো পরিবেশ সৃষ্টি না হয়। আর যেহেতু একটা বড় বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের জন্য স্থায়ী করতে হলে আমাদের কিছু সংস্কারের প্রয়োজন, যেটা আমরা সব দলের মাত্র রাজি। এই সংস্কারটাও আমাদের হতে হবে। 2 দিন পর আবারও খুলে দেয়া হলো সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি। অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে দর্শনার্থীদের পরিদর্শন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করেছেন ইলিয়াস কমল। সকালে টিকিটের বিনিময়ে আগের নিয়মেই সকলের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয় কাছারি বাড়ি। এ সময় উপস্থিত ছিলেন প্রত্যন্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। দুপুরে কাছারি বাড়ি পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। আবারও কাছারি বাড়ি খুলে দেওয়ায় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কাছারি বাড়ি প্রাঙ্গণ। নিরাপত্তাজনিত কারণেই 2 দিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয় বলে জানানো হয়। এতে আজ থেকে তা খুলে দেওয়ায় কাছারি বাড়ি স্বাভাবিক কার্যক্রম আগের মতোই চলবে বলে জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে নিরাপত্তার বিষয়টা আশ্বস্ত করা হয়েছে। কাছারি বাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার উদ্যোগ নিয়েছি। কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় 10 জনের নাম উল্লেখ করে আরও 40-50 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 5 জনকে গ্রেফতার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমাদের এখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমাদের পুলিশ সার্বক্ষণিক টহলে থাকবে। গত 8 জন এক দর্শনার্থীর সাথে কাছারি বাড়ির গেটের এক কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় বিক্ষোভ ও পরে হামলার ঘটনায় 2 দিন বন্ধ ছিল রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি। ইলিয়াস কমল, মাই টিভি। ঈদের আনন্দ শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল নেমেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার খ্যাত
পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে। সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট দিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিমুখে যাত্রা শুরু করেছে যাত্রীরা। বিআইডব্লিউটি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানিয়েছেন, সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ অন্যান্য দিনের চেয়ে একটু বেশি। 16টি ফেরি ও 18টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে কিছুটা সময় বেশি লাগলেও ভোগান্তি পোহাতে হচ্ছে না পারাপারে। চট্টগ্রামে নতুন করে 2 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে করা পরীক্ষায় 2 জনের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। নতুন করে সংক্রমিত 2 জনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। গত 24 ঘন্টায় নতুন 2 জন সহ চলতি বছরে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা দাঁড়ালো 8 জনে। এর মধ্যে মহানগর এলাকায় 7 জন এবং শহরের বাইরের 1 জন রয়েছেন। পটুয়াখালীর কলাপাড়ায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন করে 3 জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া গত 1 সপ্তাহে 12 জনের শরীরে ডেঙ্গুর উপস্থিতি পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে কিছু সংখ্যক কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য ছুটছেন অনেকে। কলাপাড়া উপজেলার স্বাস্থ্য বিভাগ জানায়, প্রতিদিন শতাধিক মানুষ জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এদের মধ্যে থেকেই পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হচ্ছেন অনেকে। সারা দেশের মতো আমাদের কলাপাড়াতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। এই মুহূর্তে প্রতিদিনই আমাদের আউটডোরে 350 থেকে 400 রোগী আসে। তার মধ্যে অনেকেই নিয়ে আসে যেটা জ্বর, গায়ে ব্যথা, বমি, পাতলা পায়খানা এরকম সমস্যা নিয়ে আসে। সেক্ষেত্রে আমরা যদি এদেরকে করোনার ডেঙ্গু টেস্ট করাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর ভিতরে অনেকেই পজিটিভ পাই। চট্টগ্রামের বাজারে ঈদের পর সবজির দাম বেশ চড়া। মাছের সরবরাহ এখনো বাড়েনি, তাই দামও বাড়তি। তবে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের মতো স্বস্তিদায়ক। ঈদ পরবর্তী চট্টগ্রামের বাজারগুলোতে সবজির দাম বেশ বাড়তি। বিক্রেতারা বলছেন, মাঝে বৃষ্টিপাতের কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় প্রতি কেজি সবজির দামে 30 থেকে 40 টাকা বাড়তি। এদিকে মাছের বাজারেও সরবরাহ কম থাকায় দাম বেশ বাড়তি বলে উল্লেখ করেছেন বিক্রেতারা। অন্যদিকে সোনালী ও দেশি মুরগির দাম গত সপ্তাহের মতো 280 ও 630 টাকায় স্থিতিশীল হলেও ব্রয়লার মুরগির দাম 10 টাকা কমে 160 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গত সপ্তাহের তুলনায় 20 টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে বিক্রেতারা বলছেন, ঈদ পরবর্তী বাজারে ক্রেতা কম। চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 1 রাউন্ড গুলিসহ 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নগরীর 2 নম্বর গেটের জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান জেলা গোয়েন্দা ও শিল্পাঞ্চল এবং মিডিয়া উইং অতিরিক্ত পুলিশ সুপার রাসেল। এ সময় তিনি বলেন, রাউজান থানার পুলিশ রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় পশ্চিম গুজরা ইউনিয়নের মিরধারপাড়া শাহাবুদ্দিন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনের ডোবা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও আসামিদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে রাউজান থানায় মামলা করেছেন। মোড়ে রক্ষিত অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায় এবং ধৃত আসামি মোহাম্মদ সাকিবকে তল্লাশিকালে তার প্যান্টের সামনের পকেটে 1 রাউন্ড গুলি, সেই গুলিটি একটি ম্যাগাজিনের মধ্যে রাখা অবস্থায় লোড অবস্থায় পাওয়া যায়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে খালেক মিয়া নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার নাকাই হাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিনি দোকানে যান, এরপর রাতে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা বাজার সংলগ্ন গরুর হাটের পাশে একটি বাগানে তার গলা কাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে তাকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজি বাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজি বাইক চালক গুরুতর আহত হন। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার জাফর মামুন ও তার স্ত্রী মর্জিনা বেগম। তারা বাড়ি থেকে ইজি বাইকে মহাজন এলাকায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াগাতি থানার তালবাড়িয়া এলাকার বালুবাহী ট্রলি
ইজি বাইককে চাপা দিলে স্বামী স্ত্রী নিহত হন। ইজি বাইক চালক কালিয়া উপজেলা বাঁকা গ্রামের বাবদুর শরীফ গুরুতর আহত হয়েছেন। নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন, এই দুর্ঘটনায় ট্রলি চালক পালিয়ে গেছেন, তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলার মাঝবাড়ি ও বঙ্কুড়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল ফারুক দারিয়ার লোকজন সুদের টাকা আদায়ের জন্য রিয়াজুল শেখকে তার বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলে গ্রামের লোকজন বাধা দিলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসা করে দিবে বলে পরিস্থিতি শান্ত করেন। আজ সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে পুনরায় সংঘর্ষ সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। মেহেরপুরের পিরোজপুর ও বাগওয়ান গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামের জামিরুল ইসলাম, বাবুল রাব্বি ও সদর উপজেলার পিরোজপুর গ্রামের দীপন পাইক ওরফে ধীপন পাইক। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম জানিয়েছেন, 12 জুন রাত থেকে অভিযান পরিচালনা করে সদর থানার একটি দল রাতভর অভিযান শেষে ডাকাতির মালামাল সহ 5 ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র। সিরাজগঞ্জের চৌহালিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে 13 জন সিএনজি চালিত অটোরিকশা চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিন ব্যাপী উপজেলার কুর্কি বেবি স্ট্যান্ড ও জোতপাড়া ঘাট এলাকায় অভিযান চালানো হয়। ঈদ পরবর্তী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়। এতে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইনে অর্থদণ্ড করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনা সদস্যবৃন্দ ও পুলিশ বাহিনী, আনসার বাহিনী। ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেল স্টেশনে। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর রেল স্টেশনে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে যাত্রীদের ট্রেনের টিকিট নিয়ে কোনো হয়রানি, কালোবাজারির খপ্পরে কেউ পড়েছে কিনা খোঁজ খবর নেন। দিনাজপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানজিদ আহমেদ ও ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ আলমের নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ক্যাপ্টেন তানজিদ আহমেদ জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জনগণের স্বার্থ শান্তি রক্ষায় যে কোনো সময় সেনাবাহিনী পাশে থাকবে। ঈদের ছুটি শেষে সাধারণ মানুষের কর্মস্থলে ফেরার সময় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা। অভিযান পরিচালনার সময় অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে সড়ক পরিবহন আইন 2018 এর বিভিন্ন ধারায় 2টি মামলায় 10,000 টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় রায়পুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশন থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম জনি। পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশনে। আপনারা আমার পিছে যে দৃশ্যটি দেখছেন, এটি ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশন সম্পর্কে যদি একটু বলে রাখি, সেটি হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের রাজধানীতে প্রবেশের মূল প্রবেশদ্বারই কিন্তু এটি। আপনারা যদি আমার ক্যামেরার সামনে যে ভিড় দেখছেন, সেটি হচ্ছে রাজধানীমুখী যে যাত্রী যারা রয়েছে, যারা রাজধানীমুখী যারা মানুষ রয়েছে, তারা কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন। বিশেষ করে আর মাত্র একদিন রয়েছে সরকারি ছুটির, আর মাত্র একদিন বাকি রয়েছে। তবে সেই একদিন আগেই কিন্তু রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। বিশেষ করে আপনাকে যদি একটু বলে রাখি, আজকে যে এই যে দুপুরের যে খর তাপমাত্রা, আমি ফরিদপুর আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে আজ দুপুর 3টা পর্যন্ত 35.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আপনাকে যদি একটি বিষয় বলে রাখি, যে
এই রাজধানীতে ঢোকার পথে মানুষের যে একটি ভোগান্তি আমরা লক্ষ্য করছি, বিশেষ করে ঈদ এবং বিভিন্ন উৎসব আসলেই একটি বিষয় আমরা যেটি যাত্রী ভোগান্তির বিষয় যেটি লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে টিকিট না পাওয়ার যে বিষয়টি রয়েছে, এটি কিন্তু আমরা বেশ লক্ষ্য করছি। এছাড়াও আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি অভিযোগ করছেন যে সাধারণ দিনের তুলনায় এখন এই ঈদ উপলক্ষে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে একটি স্বস্তির জায়গা হচ্ছে বিগত যে ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে মানুষ স্বস্তিতে রাজধানীতে ফিরবে, এটাই কিন্তু প্রত্যাশা সকলের। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে রাজধানীতে ঢাকা ফেরা মানুষের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ KN উচ্চ বিদ্যালয়ের ৭৫তম ব্যাচের আয়োজনে গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অত্র স্কুলের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। অনুষ্ঠানে স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোসলেউদ্দিনের সভাপতিত্বে ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার মোকাফখারুল ইসলাম রানার পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, ডাক্তার মাজহারুল আলম, পীরজাদা SM রুহুল আমিন, ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী সহ অন্যান্যরা। গণসংবর্ধনা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট আকারে সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার কাকালদি এলাকায় মধ্যপাড়ায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান বিএনপি সভাপতি আজিম আল রাজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, স্পেন প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম শেখ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। ভোলার চরফ্যাশনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার নেতাকর্মীদের অংশগ্রহণে এই পুনর্মিলনী হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুলালহাটে এই ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমদ, জাফর মীর, বাসেদ, প্রফেসর নাসিম, শাহাবুদ্দিন ও সালাউদ্দিন মেম্বার সহ নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা সেন্টার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে এই দেশে বসবাসরত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে। বরিশালের আগলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বড় বাসাইল কীর্তন আঙ্গিনায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। উপজেলা বিএনপি নেতা দিলীপ কুমার ঘটকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হিন্দু সম্প্রদায়ের নেতা মাস্টার মনমথ বারই, স্বপন জয়ধর, মন্টু হালদার, উপজেলা বিএনপি নেতা ডাক্তার মাহবুবুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ সহ অন্যান্যরা। ঝিনাইদহে তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা হয়েছে। শহরের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সহযোগিতা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মনিরুল ইসলাম, শহর শিবিরের সভাপতি মেহেদি হাসান রাজু, এনসিপির সংগঠক নাসির আল সাদি, আব বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দিনাজপুরের পার্বতীপুর জংশন রেল স্টেশন হয়ে কর্মস্থলে ফেরা নারীর টানে বাড়িতে ঈদ করতে আসা উত্তরাঞ্চলের মানুষের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুর্ঘটনা রোধে ট্রেনের ছাদে ভ্রমণকারী যাত্রীদের নামিয়ে আনতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জেনারেল শাখা, রেলওয়ে পুলিশ সহ আনসার বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা গেছে। এই সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের চিফ ইন্সপেক্টর হাসান শিহাবুল ইসলাম, স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ছাড়াও বাহিনীর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সুলতানপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কবি দেওয়ান মারুফ, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুনুর রশিদ, AKM সেলিম খান সহ আরও অনেকে। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত 4 শতাধিক মেধাবী শিক্ষার্থীতে অংশ নেয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরিবার, স্বজন ও এলাকাবাসী। সকালে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় কয়েক হাজার জনতা মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। এতে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা 24 ঘন্টার মধ্যে মামুন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়ে বিক্ষোভ শেষ করে। কুষ্টিয়ায় বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থা বাউসের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা অনুষ্ঠান, গাছের চারা বিতরণ ও কেক কাটা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভুরুঙ্গামারী সরকারি কলেজ থেকে 2024-25 শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি সুযোগপ্রাপ্ত 24 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং HSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ভুরুঙ্গামারী সরকারি কলেজে আয়োজিত এই সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা। এ সময় 24 জন কৃতি শিক্ষার্থীতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিশ্ব দুগ্ধ দিবসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে নলসিটিতে এতিম শিশুদের মধ্যে দুধ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কাঠিপাড়া ইসকাহিয়া এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও হাফিজিয়া মাদ্রাসা এবং 14 বুড়িয়া ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় এই দুধ বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এতিম শিশুদের মেধা বিকাশে দুধের পুষ্টিমানের গুরুত্ব ফুটিয়ে তুলতে জেলার সরকারি ও বেসরকারি 20টি এতিমখানায় মোট 1000 শিশুর মধ্যে দুধ বিতরণ করা হয়। পাবনার ঈশ্বরদীতে জনকল্যাণমুখী সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ আহ্বানের পক্ষ থেকে গরিব, দুস্থ, অসহায় শিশু কিশোরদের মাঝে খাবার বিতরণ করেছে। দুপুরে ঈশ্বরদীর পাকশি রূপপুর আহ্বান কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা মাকসুদুর রহমান চান্নার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আহ্বানের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুজ্জামান লিটন, আহ্বানের সভাপতি রকিবুল ইসলাম রকিব, জামাতে ইসলামী পাকশি শাখার আমির ইবনুল কায়সার রাজ, স্থানীয় বিএনপি নেতা নিজাম সহ অন্যান্য অতিথিরা। শরীয়তপুর জেলার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাথে জেলা শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শোলপুর বাজার মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কর্মী সভায় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফারুক মৃধার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শাকিল আকন্দের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি MA কাইয়ুম চুন্নু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক সর্দার। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপি নেতা আনোয়ার লাখন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন শোলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আখন্দ।
শরীয়তপুরের পালেরচর দড়িকান্দি আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় আসিফ দড়ির দল অলিম্পিয়ান ওয়ারিয়র্স এবং রানার আপ হয়েছে তিতুমির ফরাজির দল তামিম টাইগার্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হোসেন ফরাজি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।